আসসালামু আলাইকুম। আমরা আমাদের ধারাবাহিক আয়োজনের আজকে যে কেলেঙ্কারি সম্পর্কে কথা বলবো সে দুটি কেলেঙ্কারির সঙ্গে পেপার নামটি কিন্তু জড়িত। তার মানে আপনারা ধারণা করতেই পারছেন আমরা কি নিয়ে কথা বলবো। তার মানে ঠিকই ধরেছেন, আমরা পানামা পেপারস এবং প্যারাডাইস পেপার কেলেঙ্কারির কথা বলছি। পানামা পেপারস এবং প্যারাডাইস পেপারস দুটোর সঙ্গেই আমাদের রায়হান ভাই বলেছেন পেপারস নামটি জড়িয়ে আছে। তাহলে পেপার শব্দটা কখন আসে? যখন সেখানে ট্যাক্সের বিষয়টা বা নথিপত্রের বিষয়টা কিন্তু জড়িত থাকে। আমরা দেখছি যে এখানে পানামা নামে একটা দ্বীপ, সেই দ্বীপ উপরে অল্প একটু অংশ শুধুমাত্র দৃশ্যমান, আর নিচের অংশে দেখছেন অনেক বড় একটা অংশ যেটা দৃশ্যমান নয়। এখানে লেখা আছে ট্যাক্স ইভেশন, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়া। এই পানামার মতো দেশগুলিকে বলা হয় ট্যাক্স হেভেন, অর্থাৎ এই সব দেশে যারা কর ফাঁকি দিতে চান, অর্থাৎ নিজের দেশের সরকারকে সঠিক ন্যায্য করটি দিতে চান না, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে করের পরিমাণ যেগুলোতে অনেক বেশি, তারা একদম কর কম দিতে হয় কিংবা কর দিতেই হয় না এমন দেশগুলি থেকে কি করেন, তারা ইনভেস্ট করেন, সেখানে তারা নথিপত্র লুকিয়ে রাখেন। তাহলে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা তার মধ্যে একটা হচ্ছে এই পানামা আইল্যান্ড। তো সেটা নথিপত্র যখন ফাঁস হয়ে যায় সেখান থেকে আসে পানামা পেপারস কেলেঙ্কারি। আরেকটি বিষয়, এখানে দেখেন মিডিয়া কিন্তু এর পিছনেই পড়ে রয়েছে। অর্থাৎ দেখবেন যে এই যে মিডিয়াগুলো কিন্তু এইগুলো নিয়ে খুবই শোরগোল করে। কি বল সালমান? হ্যাঁ, এরা সবসময় এই কেলেঙ্কারিগুলো যে ফাঁস করে দেওয়ার ব্যাপারটি থাকে তার পিছনে কিন্তু সবসময় মিডিয়ায় জড়িত থাকে। শুরুতে আলোচনা করব পানামা পেপারস নিয়ে। সেই পানামা পেপারস কেলেঙ্কারি 2016 সালের 3 এপ্রিল মোসাক ফনসেকা নামে একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ নথি কিন্তু ফাঁস হয়ে যায়। এবং সেই যে নথিগুলো, এগুলোর মধ্যে পৃথিবীর যে বিপুল ক্ষমতাধর শক্তিশালী দেশের প্রধান থেকে শুরু করে সামরিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং খেলা জগতের যারা রয়েছে সবাইকে নিয়ে কিন্তু এই যে পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস হয়েছে। পরবর্তীতে আমরা দেখি যে পানামা পেপারস যে ফাঁস হলো, আপনাদের রায়হান স্যার একটু আগেই বলেছেন যে মোসাক ফনসেকা নামে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে হচ্ছে তারা গোপন নথিগুলো রেখে দিতেন। অর্থাৎ মোসাক ফনসেকা এমন একটি আইন সহায়তাকারী প্রতিষ্ঠান ছিল যারা নামে আইন সহায়তাকারী প্রতিষ্ঠান, কিন্তু রায়হান তারা কিন্তু বেআইনি কাজে সহায়তা করতো। অর্থাৎ তারা যারা ট্যাক্স সেভেনে ট্যাক্স লুকিয়ে রাখতে, ট্যাক্স ফাঁকি দিয়ে তাদের তথ্যগুলো লুকিয়ে রাখতে চাইতেন, তাদেরকে সহায়তা করতো। বাট এই মোসাক ফনসেকার তথ্যগুলো কি হয়ে যায়, ফাঁস হয়ে যায়। ফাঁস করে কে? দেখুন, অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন। আপনাদের রায়হান ভাই একটু আগে বলেছেন যে সাংবাদিকরা কিন্তু দেখছেন ওই কচ্ছপটার পিঠের অল্প একটু দৃশ্যমান ছিল, আর বিশাল যে অংশটা অদৃশ্যমান ছিল সেটিকে সাংবাদিকরা সার্চ লাইট দিয়ে আনছেন, সামনে আনছেন। অর্থাৎ অনুসন্ধানী সাংবাদিকদের কাজই হচ্ছে যে খবরগুলো আসলে আমাদের চোখের আড়ালে থেকে যায়, দুর্নীতির বিপুল পরিমাণ তথ্য, সেগুলো তারা ফাঁস করে দেন। সংগঠনের নাম খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিস্ট, যেটি সংক্ষেপে বলে ICIJ। তো এই যে ICIJ এর লোগো আপনারা দেখছেন। তো পানামা পেপারস নিয়ে যদি প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, কারা ফাঁস করে? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ICIJ। এটি কিন্তু মাথায় রাখতে হবে। এই যে পানামা পেপারসের ফাঁস হয়ে যাওয়া 1,15,00,000 নথি রয়েছে, সেই নথিগুলোর মধ্যে কিন্তু বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকের নামই কিন্তু জড়িত রয়েছে। এবার আমরা দেখে নিই সেই ক্ষমতাধর ব্যক্তিরা বা রাজনৈতিক ব্যক্তিরা কারা। এখানে আমরা দেখতে পাই যে আজারবাইজানের, তারপর হচ্ছে আপনার চায়নার, তারপরে আমরা জানি যে চাইনিজ প্রিমিয়ার যে তার রিলেটিভস সেখানে রয়েছে, পুতিনের রিলেটিভসরা রয়েছে। তাছাড়া কিন্তু এখানে আরেকটি বিষয় রয়েছে যে আমরা এখানে মেক্সিকোর প্রেসিডেন্টকেও দেখতে পাই। তো সুতরাং এখানে প্রত্যেকটা দেশেরই যারা প্রেসিডেন্ট রয়েছে তাদের কিন্তু যে একটি গোপন যে টাকা পাচারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু এখানে উঠে এসেছে। অর্থাৎ আমরা দেখি যে কোনো রাঘব বোয়ালি বাদ যাননি। তথাকথিত যত রাষ্ট্রপ্রধান আছেন পৃথিবীর প্রভাবশালী, আমরা নাম শুনলে কেঁপে উঠি, শি জিনপিং থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন, কেউ কিন্তু বাদ যান নয়। মেক্সিকোর রাষ্ট্রপ্রধান, আমরা নার্কোস দেখে আমরা জানি যে সেখানে কত বেশি মাদক সংক্রান্ত, চোরাচালান সংক্রান্ত কাজ হয়। তো সেই দেশের রাষ্ট্রপ্রধানও কিন্তু জড়িয়ে আছেন। আপনার মেক্সিকোর প্রেসিডেন্ট তোমার পছন্দের খুব মানুষ, তাই না? তোমার পছন্দের মানুষ, পরে দেখা যায় যে তিনিও কিন্তু এখানে জড়িয়ে আছেন। চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং, আমরা জানি যে অনেক প্রভাবশালী একজন রাষ্ট্রপ্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাকসন, এদের নাম একদম খুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে কেলেঙ্কারির সঙ্গে। অর্থাৎ এদের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে যে তারা তাদের অবৈধ সম্পদগুলো এই ট্যাক্স হেভেনে জড়ো করে রেখেছেন। এবং শি জিনপিংকে সরানো যায়নি, কারণ তিনি আসলে অনেক বড় রাঘব বোয়াল, তার ক্ষমতার জোর অনেক বেশি, খুঁটির জোর। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং
আইসল্যান্ডের যে আমাদের প্রধানমন্ত্রী সিগমুড গুন লাগছেন, তারা কিন্তু এই কেলেঙ্কারি ফাঁস হবার পর তাদের দেশে জনগণের চাপের মুখে পড়েন এবং এক পর্যায়ে তারা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। এটি কিন্তু জেনে রাখতে হবে। এরপরে আমরা দেখব শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, এখানে কিন্তু পুতিনের একটি সৌন্দর্য বর্ধক ছবি রয়েছে। আর এখানে দেখুন পুতিনের খুব ভালো বা একজন খুব পছন্দের খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি। আমাদের অনেকেরই পছন্দ। সালমান, তোমারও তো মনে হয় পছন্দ। আমার পছন্দের খেলোয়াড়। হ্যাঁ, তারপর আমরা দেখি জেকি চ্যাং, অর্থাৎ এখানে আমরা দেখি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা দেখি যে ক্রীড়া জগতের ব্যক্তিত্ব এবং সিনেমা জগতের ব্যক্তিত্ব, কেউ কিন্তু বাদ যাননি এই কেলেঙ্কারির নথি ফাঁস হওয়ার যে তাদের যে গোপনীয় কর্মকাণ্ড থেকে। অর্থাৎ আমরা দেখি যে প্রত্যেকটা জগতের, খেলা জগৎ, ক্রীড়া জগৎ, লিওনেল মেসির ফ্যানরা হয়তো হতাশ হতে পারে, কিন্তু তার নামও কিন্তু এই কেলেঙ্কারিতে জড়িয়ে থাকে। অর্থাৎ সবাই কোনো না কোনো সময় ট্যাক্স ফাঁকি দিতে চেয়েছেন, যাদের নাম কিন্তু ওঠে। পরবর্তীতে আমরা দেখি যে আমাদের রায়ান স্যারের একদম প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি, তিনি কিন্তু দেখা যাচ্ছে তার টাকাগুলো উড়ে উড়ে সেই পানামাতে চলে যাচ্ছিল ট্যাক্স সেভেনে, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু নথিতে উঠে আসে এবং লিওনেল মেসির আমরা দেখছি যে একদম ক্রন্দন করছেন, কান্নাকাটি করছেন। অর্থাৎ বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়ে গেছে যে মেসিও স্পেনের মতো দেশগুলোতে আমরা জানি যে যারা বিদেশি খেলোয়াড় থাকেন তাদের কিন্তু তাদের আয়ের বিশাল একটা অংশ তাদের ট্যাক্স দিয়ে দিতে হয়, কর দিতে হয়। তো তারা স্বাভাবিকভাবেই চান না এত বিপুল পরিমাণ কর দিতে, তাই ট্যাক্স হেভেনগুলোতে কিন্তু তাদের নামও মেসি একজন। তবে মেসির ভক্তদের হতাশ হবার পিছনে অধিকাংশ ক্রীড়াবিদের নামে উঠে এসেছে যারা হচ্ছে এইসব ট্যাক্স হেভেনে তাদের গোপন অর্থগুলো তারা জমিয়ে রেখেছে। এখানে দেখুন যে মেসি যেভাবে তাদের ভক্ত বা যারা সমালোচক আছেন সেই সমালোচকদের কিন্তু কট্টরভাবে জবাব দেন। তো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার মতো মেসি ভক্তদের। সুতরাং তার জবাব কিন্তু তিনি মাঠে ঘাটে সব জায়গায় দিয়ে দিয়েছেন। আচ্ছা, পরবর্তীতে আমি আগেই বলেছি এটা যে নওয়াজ শরীফ এবং গুনলাকসর, মেসির কিছু না হলেও, অর্থাৎ মেসি বার্সেলোনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু সেখান থেকে তিনি মুক্তিও পেয়েছেন, কিন্তু নওয়াজ শরীফ এবং গুনলাকসন কিন্তু মুক্তি পাননি। অর্থাৎ তাদের বিরুদ্ধে এত সুস্পষ্ট অভিযোগ আসে যে চাপের মুখে তারা কি করেন। নওয়াজ শরীফের ছবি এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা তোমার তো ওই যে ঐশ্বরিয়া রায় বচ্চন খুবই পছন্দ, তুমি ভোকাবুলারির ভিডিওগুলোতে একদম ওনাদের খুবই মাথায় উঠিয়ে দিয়েছো। আচ্ছা, ঐশ্বরিয়ার ট্যাক্স ফাঁকি দিলেও এখনো কিন্তু সে আমার পছন্দের তালিকা থেকে সরে যায়নি, অর্থাৎ সে সিনেম্যাটিক উপায়ে এটি করেছে, তাই সে এখনো আমার প্রিয়। তার শ্বশুর অমিতাভ বচ্চন এই তালিকায় আছেন, তিনিও ট্যাক্স ফাঁকি দিয়েছেন, অর্থাৎ পারিবারিক ভাবেই তারা এই কাজটি করেছেন বোঝা যাচ্ছে। আমার মনে হয় তারা একসাথে মিলে মিশে এই কাজটি করেছেন। আরেকটি বিষয় খেয়াল করবেন, সালমান স্যারের ভালোবাসার মানুষ যতই অপরাধ করুক না কেন তারপরও কিন্তু ভালোবাসার হৃদয়ই থাকে। আচ্ছা, ডেভিড ক্যামেরন, ভ্লাদিমির পুতিন সবাইকেই দেখছেন যারা এই একটা সিনেম্যাটিক একটা পোস্টার দেওয়া হয়েছে যে পানামা পেপারসের সঙ্গে একদম রাঘব বোয়াল্লা কারা কারা জড়িয়ে আছে। তাহলে আমরা দেখি যে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ক্রীড়াবিদ, চলচ্চিত্র তারকা সবাই কিন্তু এই ট্যাক্স ফাঁকি দিতে চেয়েছেন।